কুমিল্লা ১৪ গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় আওয়ামী লীগকে লাঞ্ছিত করার ঘটনায় ২ কর্মীকে বহিষ্কার করেছে জামায়াত ইসলামী। একই সঙ্গে জড়িতদের গ্রেফতার দাবি করা হয়। বহিষ্কার হওয়া কর্মীরা হলেন আবুল হাশেম ও ওহিদুর রহমান। জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা শাখার আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান এবং জেলা সেক্রেটারি ডক্টর সরোয়ার উদ্দিন সিদ্দিকী যৌথ বিবৃতিতে বলেন, গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ১৪ গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করার ঘটনা দুঃখজনক ও নিন্দনীয়। এদিকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ওরফে কানুকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার প্রতিবাদে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। ২১ অগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পাওয়া বিএনপি ভাইস চেয়ারম্যান এবং সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু প্রায় ১৭ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন। বেলা ১১টায় তিনি কারাগার থেকে মুক্তি পান। ২১ অগস্ট গ্রেনেড হামলা মামলায় সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে বিচারিক আদালতের বিচার অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ডেথ রেফারেন্স নাকচ করে এবং আসামিদের আপিল মঞ্জুর করে গেল ১ ডিসেম্বর তাকে মুক্তির রায় দেওয়া হয়। সকালে আব্দুস সালাম পিন্টুর জামিনের কাগজপত্র কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পৌঁছলে তা যাচাই বাছাই শেষে অন্য কোনো মামলায় আটক আদেশ না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়। টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সালাম পিন্টু ১৯৯১, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সালে তিনি শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পান। ২০০৮ সালের জানুয়ারিতে ২১ অগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেফতার হন তিনি। তখন থেকেই তিনি কারাগারে আছেন। ২১ অগস্ট গ্রেনেড হামলা মামলায় পিন্টু ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হলে বিচার কাজ আরও সহজ হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। পুলিশ হত্যা করে পুলিশের গাড়িতে রেখে আগুন দিলে মানুষ মনে করতে পারে যে পুলিশের গাড়িতে যেহেতু আগুন দেওয়া হয়েছে হয়তো এই হত্যাকাণ্ডটা ছাত্র জনতা করেছে। এইভাবে দায়টা অ্যাভয়েড করার জন্য তারা পুলিশের গাড়িতে রেখে আগুন দেয়। এই লাশ পোড়ানোর ঘটনার সাথে সেই সময় কর্মরত ৪ জন পুলিশ অফিসারকে আমরা শনাক্ত করেছি। এই ৪ জন আর সাইফুল ইসলাম ঢাকা ১৯-এর এমপি সেই সময়ের, তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছিলাম। আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আজকে, বলেছেন ইমিডিয়েটলি তাদেরকে অ্যারেস্ট করে আদালতে সোপর্দ করার জন্য। দেশে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আহরণের অন্যতম উৎস ছিল সমুদ্রগামী জাহাজ রপ্তানি। এ খাতে বিগত স্বৈরাচারী সরকারের অবহেলা সহ নানা কারণে ভারী শিল্প খাতটি স্থবির হয়ে পড়ে। জাহাজ নির্মাতারা বলছেন এখন সময় এসেছে ঘুরে দাঁড়াবার। দেশে জাহাজ নির্মাণ শিল্প নিয়ে চট্টগ্রামের শামসুল হক হায়দরের পাঠানো ২ পর্বে আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন সুমন গোস্বামী। জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশের রয়েছে অপার সম্ভাবনা, যার ফলে ২০০৩ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে সমুদ্রগামী জাহাজ রপ্তানির সূচনা হয়। পরবর্তীতে করোনা মহামারীর প্রভাবে বিশ্বব্যাপী আর্থিক মন্দায় ধস নামে এই শিল্পে। ইতোমধ্যে বিশ্ববাজারে জাহাজের চাহিদা আবারও বেড়েছে, পাশাপাশি বিস্তৃত হয়েছে দেশের সমুদ্রসীমা। এসব বিবেচনায় জাহাজ নির্মাণ শিল্পে মনোযোগের তাগিদ এই বিশেষজ্ঞের। সি ইজ দ্য ফিউচার ফর বাংলাদেশ টু। এর কিভাবে আমরা কত নানামুখী ব্যবহার নিশ্চিত করতে পারি, তার ভিতরে অন্যতম নিঃসন্দেহে যে জাহাজ নির্মাণ শিল্প, এবং এই শিল্পের মাধ্যমে এদেশ অবশ্যই চেষ্টা করলে আমরা ২-১ দশকের মধ্যে যথেষ্ট অন্তত প্রথম সারিতে পৌঁছাতে পারব। বাংলাদেশে নির্মিত জাহাজ বিশ্বমানের বলে দাবি নির্মাতাদের, আবার বিদেশের তুলনায় নির্মাণ ব্যয়ও কম। এসব কারণে বিদেশি ক্রেতারা এখন বাংলাদেশের প্রতি ঝুঁকছে বলে জানান সংশ্লিষ্টরা। আমরা যে জাহাজগুলো এখানে বানিয়ে বিদেশে এক্সপোর্ট করছি, একই ধরনের জাহাজ আমাদের বিভিন্ন সংস্থাগুলো আবার বাইরে থেকে কিনে আনে, এবং অ্যাটলিস্ট হাফ, আমরা অর্ধেক দামে এটা করে দিতে পারি। কোয়ালিটি ওয়াইজ আমি গ্যারান্টি দিতে পারবো আমরা অন্য কোনো বিদেশি যে জাহাজগুলো আছে তার থেকে কোয়ালিটি আমার কোনোভাবেই খারাপ হবে না। ওয়ার্ল্ডের ইউরোপ কান্ট্রির অনেক দেশে এখান থেকে জাহাজ বানিয়ে নিয়ে গেছে, বাইরে কন্ট্রাক্ট আসতেছে। ইন দ্য মিনটাইম এখানে প্রায় ৩-৪-৫টা দেশের কাজ চলতেছে। সো আই হোপ আমরা আবার এই শিল্পকে সামনের দিকে নিয়ে যেতে পারবো। বাংলাদেশের জাহাজ রপ্তানির ক্ষেত্রে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ অর্থনীতিতে উল্লেখযোগ্য সুফল বয়ে আনবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এনটিভি নিউজ ডেস্ক।
গেল কয়েকদিন থেকে মৌলভীবাজার অঞ্চলের তাপমাত্রা ক্রমশ নিচে নামতে শুরু করেছে। সকাল 9টায় শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.9 ডিগ্রি সেলসিয়াস। কনকনে শীত ও হিমেল হাওয়ায় স্বাভাবিক জনজীবন স্থবির হয়ে পড়েছে। শীতের কারণে সবচেয়ে বেশি ছিন্নমূল বস্তিবাসী ও দিনমজুররা পড়েছেন সীমাহীন ভোগান্তিতে। তাপমাত্রার এই অবস্থা আরও কয়েকদিন অব্যাহত থাকবে। শীতের কারণে বেড়েছে জ্বর, সর্দি, ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগ ব্যাধি। প্রতিদিনই জেলা ও উপজেলার হাসপাতালগুলোর বহির্বিভাগে বেড়েছে রোগীর সংখ্যা। সন্ধ্যা নামতেই গাছ ছমছমে ভৌতিক পরিবেশ, যার কেন্দ্রে রহস্যে ঘেরা একটি বটগাছ, অন্যটি পাকুড় গাছ। স্থানীয়দের মতে গাছ দুটির বয়স কম করে হলেও 500 বছর। সনাতন ধর্মানুসারে বিয়েও দেয়া হয়েছে এই যুগল গাছকে। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। যুগলবন্দি বিশালাকার বট ও পাকুড় গাছ, শিকড় ছড়িয়ে ক্রমেই বিস্তৃত হতে হতে গ্রাস করে নিয়েছে 5 বিঘা আয়তনের জায়গা। লোকশ্রুতি রয়েছে ঢাকার ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের 60টা গ্রামে প্রায় 500 বছর আগে স্থানীয় দেবীদাস বংশের পূর্বপুরুষরা রোপণ করেছিলেন গাছ দুটি। সে সময় বটগাছকে স্ত্রী আর পাকুড়কে পুরুষ গণ্য করে বৈদিক মন্ত্রপাঠের মধ্য দিয়ে ঢাকঢোল পিটিয়ে 7.5 ভরি স্বর্ণ দিয়ে যুগল গাছের বিয়ের আয়োজন করে এলাকাবাসী। বটার পাকুড় এদের পূর্বপুরুষরা বিয়ে দিয়েছে 7.5 ভরি স্বর্ণ দিয়ে, এবং যেরকম আমার হিন্দু শাস্ত্রে বিয়ে ওইভাবে বিয়ে হয়েছে। এই যত হিন্দু আছে, মুসলমান আছে, এটারে ভক্তি শ্রদ্ধা করে। আর যেই থাকে আমার আশেপাশে, এটার কোনো ক্ষয়ক্ষতি করবার দেবো না। অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক আসে, বহু দূরে থেকে আইসে এনে মার মন্দির আছে, মন্দিরে তারা যা মনে চায় তাই তারা পায়। বট আর পাকুড়ের বিস্তৃত ছায়ায় চারপাশে যেন প্রশান্তির আবেশ। সেখানে থাকা কালী মন্দির ঘিরে নিয়মিত চলে পূজা অর্চনা। যুগলবন্দি এই বট আর পাকুড় গাছকে হিন্দু সম্প্রদায়ের অনেকে মনে করেন অতিপ্রাকৃত, কেউ বা আবার মনে করেন দেবতা। তবে সার্বজনীনভাবে গাছ দুটির প্রতি মানুষের রয়েছে অসীম ভক্তি এবং ভালোবাসা। বৈশাখ মাসে মেলা ছাড়াও বিভিন্ন উৎসবেও জনসমাগমে মুখর থাকে গোটা এলাকা। এছাড়াও মানসিক প্রশান্তির আশায় বছর জুড়েই দূর দূরান্ত থেকে অনেকেই ছুটে যান সেখানে। আমি টাঙ্গাইল নাগরপুর থেকে আসছি। আমি এরকম বট গাছ আমি জীবনও দেখি নাই। আসছি আমি চাওয়ার জন্য, দেখি আমার এই মা কি করে। গাছ দুটির ডাল কাটলে বা পাতা ছিঁড়লে অনিষ্ট হয় এমন লোকজ বিশ্বাস থেকেও সরিয়ে নেওয়া হয়েছে রাস্তা। নিজেদের বৈচিত্র্যময় অদ্ভুত সৌন্দর্য আর রহস্য ছড়িয়ে যুগল গাছ যেন ঐতিহ্যের অংশ হয়ে আকর্ষণ করে চলেছে দর্শনার্থীদের। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, ধামরাই, ঢাকা। যারা গণহত্যার সাথে জড়িত ছিল তাদের বিএনপিতে নেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাব চত্বরে শীতবস্ত্র বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, যারা সন্ত্রাসী, গণহত্যার সাথে জড়িত কিংবা যারা দুর্নীতির সাথে জড়িত তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই ধরনের সুযোগ সন্ধানীদের না নিতে নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি। দেশে দুর্নীতি এবং ফ্যাসিবাদ থেকে উত্তরণে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব তার নিজস্ব অর্থায়নে পৌর শহরের অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন। যারা সন্ত্রাসী, যারা গণহত্যার সঙ্গে জড়িত হয়েছিল, যারা হত্যা করেছে, দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না। দুর্নীতি ফ্যাসিবাদ থেকে উত্তরণ একমাত্র উপায় হচ্ছে একটি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা। জনগণের যে নির্বাচিত যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে, সেই সরকার দিয়ে দেশ পরিচালনা করতে হবে। বড়দিন উপলক্ষে রাজধানীতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। সকালে রাজধানীর কাকরাইলে চার্চে নিরাপত্তা মহড়া শেষে একথা জানান কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ মাসুদ করিম। সিটিটিসি প্রধান বলেন, কাকরাইল সহ ঢাকার সব চার্চ ঘিরেই নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
সিটিটিসি বিশেষায়িত সোয়াট টিম, বোম ডিসপোজাল ইউনিট, K9 রোবট নিয়ে নিরাপত্তা মহড়া দেওয়া হচ্ছে। পাশাপাশি এই ইউনিটগুলো নিরাপত্তা দিতে প্রস্তুত থাকবে। এছাড়া পোশাকের পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করছে পুলিশ। সেনাবাহিনীও নিরাপত্তার দায়িত্বে আছে। এবারের বড়দিন নিরাপদেই উদযাপন হবে বলে আশা সিটিটিসি প্রধানের। খ্রিস্টান ধর্মাবলম্বীরাও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। সকলের সহযোগিতায় উৎসবমুখর পরিবেশেই বড়দিন উদযাপনের আশা খ্রিস্টান ধর্মাবলম্বীদের। গুরুত্বপূর্ণ চার্জগুলো আছে সেগুলোকে নিবিড় পর্যবেক্ষণ করছি। আনন্দঘন পরিবেশে নগরবাসী যেন তাদের এই উদযাপনগুলো করতে পারে, আমরা সেই জন্য সর্বাত্মক চেষ্টা করছি। এবং এখনও পর্যন্ত আমরা এই ধরনের কোনো তথ্য পাইনি যে তাদের প্রতি কোনো হুমকি হতে পারে। তারপরে আমরা সচেতন আছি, যে কোনো বিষয়ের জন্য আমরা মোকাবিলা করতে পারি, সেই জন্য তৎপরতা আছে আমরা। নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, আন্তর্জাতিক মহলের দৃষ্টি এখন চট্টগ্রাম বন্দরের দিকে। বিগত 3 মাসেও চট্টগ্রাম বন্দরে নিলাম গতিশীল না হওয়ায় কাস্টমসের ওপর ক্ষোভ প্রকাশ করেন তিনি। আর আগামী ফেব্রুয়ারির মধ্যে বন্দরের কার্যক্রম স্বাভাবিক করার নির্দেশ দেন নৌ পরিবহন উপদেষ্টা। সকালে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন স্থাপনা পরিদর্শনের সময় তিনি কাস্টমস কর্মকর্তাদের কর্মকাণ্ডে অসন্তুষ্টির কথা জানান। চট্টগ্রাম বন্দরকে গতিশীল এবং আধুনিকায়ন করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে উল্লেখ করে নৌ উপদেষ্টা বলেন, বন্দরের নিলাম গতিশীল করে বন্দরের ইয়ার্ড খালি করার ওপর জোর দেওয়া হয়েছে। এছাড়া চাঁদপুরে জাহাজের চালক সহ 7 জনকে হত্যার তদন্ত করা হচ্ছে জানিয়ে তদন্তের পর প্রকৃত ঘটনা প্রকাশ করার কথাও জানান তিনি। এনবিআর বলছে কিছু তারা অকশন করেছে, আমি তো দেখলাম না, এখনও শেড রয়ে গেছে। আজকে বা কালকের মধ্যে বসে একটা সলিড ডিসিশন নিয়ে এটা ক্যান্সেল হয়ে যাবে। যদি কিছু ডকুমেন্ট না থাকে তাহলে ক্যান্সেল করার কিছু নেই, তাহলে টেক ওভার করবে। চাচ্ছি তো তার দ্রুত এফিসিয়েন্ট পোর্টটাকে এফিসিয়েন্ট করতে। শুরু হয়েছে ঢাকা থেকে খুলনা ও বেনাপোল রুটে নতুন 2 জোড়া আন্তনগর ট্রেনের চলাচল। এর মধ্য দিয়ে পদ্মা সেতু হয়ে ঢাকা খুলনা বেনাপোল রুটে ট্রেন চলাচলের দ্বার উন্মোচিত হলো। নতুন ট্রেন দুটির মধ্যে জাহানাবাদ এক্সপ্রেস ঢাকা খুলনা ও রূপসী বাংলা এক্সপ্রেস ঢাকা বেনাপোল রুটে চলাচল করবে। রেলপথ উপদেষ্টা ফজলুল কবির খান এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত কমলাপুর রেল স্টেশনে এই ট্রেন সার্ভিসের উদ্বোধন করেন। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। সড়ক পথের পাশাপাশি রেলযোগেও যাওয়া আসার নতুন দিগন্তের উন্মোচন। মাত্র 4.25 ঘন্টায় পদ্মা সেতু হয়ে 172 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে খুলনা ঢাকা যাওয়া আসার সহজ মাধ্যম এখন জাহানাবাদ এক্সপ্রেস। মঙ্গলবার সকাল 6টায় খুলনা রেল স্টেশন থেকে 553 জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে 9:45টায় কমলাপুর পৌঁছায় জাহানাবাদ এক্সপ্রেস, যার উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক। খুলনা থেকে এত সহজে ভোগান্তিবিহীন যাত্রায় খুশি যাত্রীরা। এই সাইডের লোক ট্রেন চিনছে যে কিভাবে ট্রেনে ঢাকায় আসা যায়। অনেকদিন থেকে আমাদের ইচ্ছা আমরা ট্রেনে আসবো, প্রথম ট্রেনে উঠবো, সেই আশা আমাদের পূরণ হয়েছে। আমার হাজবেন্ডের গাড়ি আছে, ও নিয়ে আসতে চাইছে, আমি না আজকে প্রথম দিন আমি ট্রেনেই আসবো। অনেক সময় লাগতো ট্রেনে যেতে, তখন তো একটু কষ্ট হতো। এখন খুব ভালো লাগতেছে যে 2.5 ঘন্টায় আমরা যশোরে যেতে পারতেছি। একই ট্রেন রূপসী বাংলা নামে কমলাপুর রেল স্টেশন থেকে রওনা হয় বেনাপোলের উদ্দেশ্যে। নতুন এই ট্রেন সার্ভিসের উদ্বোধন করেন রেলপথ উপদেষ্টা ফজলুল কবির খান। রেল খাতে সাশ্রয়ী ব্যয় নিয়ে ভাবতে হবে উল্লেখ করে তিনি বলেন, তা না হলে রেলের যা প্রত্যাশা তা পূরণ হবে না। অপরিকল্পিত ব্যয় রেলের সব সমস্যার মূল বলেও জানান রেল উপদেষ্টা। আমরা যত্রতত্র স্টেশন স্থাপন করেছি, যত্রতত্র কি বলে রেল লাইনের বিস্তার করা হয়েছে, কিন্তু লোকোমোটিভ আছে কিনা, ক্যারেজ আছে মানে কোচ আছে কিনা, এগুলোর জনবল আছে কিনা, এগুলোর ব্যবস্থা না করে এগুলো করা হয়েছে। চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডের তত্ত্বাবধানে এই প্রকল্প বাস্তবায়িত হয়। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের উন্নয়নে সব সময় সহযোগিতা অব্যাহত রাখবে চীন। China is committed to continue its utmost support for Bangladesh development and deepening cooperation in infrastructure projects, including railways. We are ready to actively consider all project proposals officially submitted by the Bangladesh government. কম সময়ে দূরের পথে স্বস্তির যাত্রায় উচ্ছ্বসিত সাধারণ যাত্রীরা। রূপসী বাংলা এক্সপ্রেস ভাঙ্গা, নড়াইল, যশোর স্টেশন হয়ে বেনাপোল যাওয়া আসা করবে। পদ্মা সেতুর উপর দিয়ে যে 3 ঘন্টায় ঢাকা থেকে খুলনা যাওয়াটা, এটা একটা
অবিস্মরণীয় একটা ঘটনা। কোনো ছুটি পেলে বা কোনো বন্ধ পেলে দেখা যাচ্ছে আমরা আর কোনো রিলেটিভের বাসায় আমাদের যাওয়া লাগছে না ঢাকার মধ্যে, আমরা ওই 2 ঘন্টার মধ্যে বাড়িতেই চলে যেতে পারছি। ঢাকা থেকে যশোর অলমোস্ট 3 ঘন্টায় যাওয়া যাবে, এটা একটা স্বপ্নের ব্যাপার আর কি। ট্রেন দুটি সাপ্তাহিক বন্ধের দিন সোমবার এবং আসন সংখ্যা 768টি। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। পতিত আওয়ামী লীগের দোসররা সাতপন্থীদের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন তাবলিগ জামাতের জুবায়েরপন্থী মুরব্বীরা। আজ রাজধানীর কাকরাইল মসজিদে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তারা এমন অভিযোগ করেন। সম্প্রতি টঙ্গীর ইজতেমা ময়দানে হামলা এবং নিহতের ঘটনার সাথে জড়িতদের আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার সহ সরকারের প্রতি 3 দফা দাবি তুলে ধরেন জুবায়েরপন্থীরা। একই সাথে আগামী বৃহস্পতিবার সকাল 9টা থেকে অনির্দিষ্টকালের জন্য কাকরাইল মসজিদ এবং এর আশপাশের এলাকায় অবস্থান কর্মসূচিরও ঘোষণা দেন তারা। সমবায় ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, উত্তরবঙ্গ বৈষম্যের শিকার হয়ে উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছিল। সেসব বিভাগ এবং জেলার উন্নয়ন ত্বরান্বিত করা হবে। তিনি বলেন, এই সরকার যে সমস্ত সেক্টরে সংস্কার কাজে হাত দিয়েছে তা সকলের সহযোগিতা কামনা করেন। সকালে দিনাজপুরের কাহারোল উপজেলা অডিটোরিয়ামে শীতবস্ত্র বিতরণ এবং মত বিনিময় সভায় তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না, তাদের মূল্যায়ন করা হবে। সরকারি সকল দপ্তর, সকল সংস্থায় যেভাবে দুর্নীতি হয়েছে, যেভাবে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে, বাংলাদেশকে নতুনভাবে গড়তে হলে সব কিছুকে আবার পুনর্গঠন করতে হবে। সংস্কারের যেই এজেন্ডা সরকার নিয়েছে তাতে আপনাদের সর্বাত্মক সহযোগিতা, মতামত এবং সমর্থন প্রত্যাশা করি। দেশের বাজারে সোনার দাম কমেছে। এ দফায় ভরিতে সর্বোচ্চ 1248 টাকা দাম কমেছে। ফলে ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের 1 ভরি সোনার দাম দাঁড়াবে 1,39,338 টাকা। নতুন দাম আজ মঙ্গলবার থেকে কার্যকর হবে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর তথ্য জানায়। এতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে খাঁটি সোনার দাম কমেছে, তাই সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে। এর আগে 18 ডিসেম্বর সোনার দাম ভরিতে সর্বোচ্চ 2,088 টাকা বাড়ানো হয়েছিল। নতুন দর অনুযায়ী মঙ্গলবার থেকে হলমার্ক করা প্রতি ভরি 22 ক্যারেট সোনা 1,39,338 টাকায় বিক্রি হবে। এছাড়া প্রতি ভরি 21 ক্যারেট সোনা 1,33,005 টাকায় এবং 18 ক্যারেট 1,14,004 টাকায় বিক্রি হবে। সনাতন পদ্ধতিতে প্রতি ভরি সোনার দাম পড়বে 93,604 টাকা। 18 থেকে 19 ফেব্রুয়ারি 13তম আন্তর্জাতিক পোল্ট্রি সেমিনার এবং 20 থেকে 22 ফেব্রুয়ারি 13তম আন্তর্জাতিক পোল্ট্রি শো অনুষ্ঠিত হবে। আজ রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় এই ঘোষণা দেয় ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ। মত বিনিময় সভায় পোল্ট্রি খাতের উদ্যোক্তারা বিশ্বব্যাপী খাদ্যপণ্যের মূল্যস্ফীতির কথা উল্লেখ করে মানুষের খাদ্য এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার নানামুখী চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। এই খাতকে টেকসই করতে পোল্ট্রি বাজারকে স্থিতিশীল করার উপর গুরুত্ব আরোপ করেন। সাশ্রয়ী মূল্যে ডিম এবং মাংসের দাম নিম্ন ও মধ্যবিত্ত আয়ের ক্রয় ক্ষমতার মধ্যে রাখাটা জরুরি উল্লেখ করে সাংবাদিকরা এজন্য সরকার ও এই খাতের উদ্যোক্তাদের একযোগে করণীয় নির্ধারণ করার আহ্বান জানান। যারা গণহত্যার সাথে জড়িত ছিল তাদের বিএনপিতে নেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, সুযোগ সন্ধানীদের দলে সুযোগ না দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ রয়েছে। ঠাকুরগাঁও প্রেস ক্লাব চত্বরে শীত বস্ত্র বিতরণ শেষে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। একই দিন 17 বছর কারাবাসের পর মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। নাজিবুর রহমানের রিপোর্ট। ঠাকুরগাঁওয়ের নিজ এলাকায় শীতবস্ত্র বিতরণ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা সন্ত্রাসী গণহত্যার সাথে জড়িত কিংবা যারা দুর্নীতির সাথে জড়িত তাদের কাউকেই বিএনপিতে নেওয়া হবে না। দেশে দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তরণে গণতন্ত্র প্রতিষ্ঠার কথাও বলেন তিনি। যারা সন্ত্রাসী, যারা গণহত্যার সঙ্গে জড়িত হয়েছিল, যারা হত্যা করেছে, দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না। দুর্নীতি ফ্যাসিবাদ থেকে উত্তরণ একমাত্র উপায় হচ্ছে একটি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা। জনগণের যে নির্বাচিত যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে, সেই সরকার দিয়ে দেশ পরিচালনা করতে হবে। কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পাওয়া বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। একই সাথে
ঢাকা মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফও 7 বছর পর কারাগার থেকে মুক্তি পান। মুক্তি পেয়েই ছুটে যান বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মাজারে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ অন্যান্য নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান পিন্টু। এ সময় রুহুল কবির রিজভী বলেন, বিএনপিকে ব্যবহার করে অপকর্ম করলেই ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির নামধারী যারা অপকর্ম করবে তাদের কোনো নিস্তার নেই। তাদেরকে আমরা শেখ হাসিনার কোনো পুনরাবৃত্তি যেন না হয়, এই দেশকে আমাদেরকে সুন্দরভাবে গণতন্ত্রের পথে আমাদের পরিচালিত করতে হবে। যে বিএনপির নাম ব্যবহার করে কিছু অপকর্ম করা হয়েছে, আপনারা আজকে বিএনপির নাম ব্যবহার করে যাতে কেউ অপকর্ম করতে না পারে সেই দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে, কাজ করতে হবে। গুম খুনের জবাব না দিয়ে জনগণের মুখোমুখি হওয়ার সুযোগ পাবে না আওয়ামী লীগ, বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এর কোনো জবাব না দিয়ে জনগণের সামনে আসার কোনো অধিকার তাদের নাই। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে পিলখানা হত্যাকাণ্ড সহ স্বাধীনতার পর থেকে যেসব খুন, গুম, শাপলা চত্বরের পরিকল্পিত হত্যা বিচারের পাশাপাশি চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্ব বন্ধ করে সমৃদ্ধশালী বাংলাদেশ গড়া হবে। দুপুরে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বালক বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। আমরা একটা বৈষম্যহীন সমাজ চাই, আমরা একটা মানবিক সমাজ চাই, আমরা একটা গর্বের বাংলাদেশ চাই, আমরা একটা অহংকারের বাংলাদেশ চাই। এই বাংলাদেশ গড়া হবে শহীদদের রক্তের প্রতি সম্মান দেখানোর বাস্তব নমুনা ইনশাআল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কবির মোল্লাকে গ্রেপ্তার করেছে র্যাব। দুপুরে রাজধানীর বসুন্ধরা থেকে তাকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন র্যাব 4-এর কর্মকর্তা মেজর জালিস মাহমুদ খান। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান গোলাম কবির মোল্লা। তার বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব। রংপুর বিভাগের বহুমাত্রিক দারিদ্র্য নিরসন, শিল্পায়নে বন্ধ্যাত্ব এবং বাজেট বৈষম্য নিরসনে করণীয় শীর্ষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে রংপুর নগরের এনজিও ফোরাম হলরুমে এই কর্মশালার আয়োজন করে বৈষম্য নিরসন আন্দোলন। কর্মশালায় রংপুর বিভাগের উন্নয়নের পথে অন্তরায় এবং প্রধান প্রতিবন্ধকতা সমূহ নিয়ে আলোচনা করেন বক্তারা। তারা বলেন, বুদ্ধিবৃত্তিক চর্চার অভাবে রংপুর পিছিয়ে পড়েছে। কর্মশালার উদ্দেশ্য হল নানা কর্মসূচির মধ্য দিয়ে এই বিভাগে দারিদ্র্যের হার কমানো এবং শিল্পায়নে এগিয়ে নিতে উদ্যোগ নেওয়া প্রয়োজন। বগুড়ার গাবতলী উপজেলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংঘের আয়োজনে প্রীতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। কুটামইন এলাকায় এই খেলা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অপরদিকে গাবতলী উপজেলায় মহিষাবান ইউনিয়নের পাররানী পাড়া গ্রামে শহীদ জিয়া স্মৃতি সংঘের আয়োজনে 3 দিনব্যাপী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে চোরতন্ত্র কায়েম করার মাধ্যমে দুর্নীতি করে প্রচুর অর্থ বিদেশে পাচার করেছেন উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন, তাকে এসব কাজের বিচার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। উপদেষ্টা পরিষদের বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এদিকে উপদেষ্টা পরিষদ সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে। নজরানা চৌধুরীর রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে পদোন্নতি বঞ্চিত 764 জন সরকারি কর্মকর্তাকে ভূতাপেক্ষ সুবিধা প্রদান, দক্ষিণ কোরিয়ার সাথে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি, গণভবনে জাদুঘর প্রতিষ্ঠা বিষয়ে আলোচনা হয়। একই সাথে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024-এর খসড়ার চূড়ান্ত অনুমোদনও দেওয়া হয় এই বৈঠকে। নতুন যে সাইবার সুরক্ষা যে অধ্যাদেশ, এটার মাধ্যমে যেরকম সাইবার স্পেসও যেরকম সুরক্ষিত হবে আমাদের সমস্ত ভালনারেবল পিপলের জন্য, সমস্ত মানুষের জন্য, ঠিক অ্যাট দ্য সেম টাইম এটা আমাদের মিডিয়া ফ্রিডমকে প্রোটেক্ট করবে। এটা কোনোভাবেই
আপনার স্বাধীনতাকে সংকুচিত করবে না। আমি এটা একটু নিশ্চিত, এটার বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন। যেটা হয়েছে যে আগের যেগুলো কন্ট্রোভার্সিয়াল যেগুলো ক্লজ ছিল আগে সাইবার সিকিউরিটি অ্যাক্টের, সেগুলো সবগুলোকে বাদ দেওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানান প্রেস সচিব। একই সাথে তার বিরুদ্ধে ওঠা নানা দুর্নীতির অভিযোগের বিষয়ে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তদন্ত করছে বলেও জানান তিনি। শেখ হাসিনা বিচারের সম্মুখীন হবেন। আমরা দেখেছি যে তার ক্রাইমগুলো ভয়াবহ, মানে গত 15 বছরে যেই ধরনের ক্রাইমগুলো হয়েছে বাংলাদেশে, এটা তো চিন্তা করা যায় না। এবং পুরো পৃথিবী এখন হঠাৎ করে ঘুমের থেকে উঠে দেখছে যে তার ক্রাইমটা কি ছিল। এটা নিয়ে আমাদের খুবই টপ প্রায়োরিটিতে এটা। আপনি জানেন উনি একটা চোরতন্ত্র এখানে জারি করেছিলেন। তো সেই চোরতন্ত্রে কারা কারা আসলে তার সাথে এই মহাচুরিতে জড়িত ছিল, এটা বাংলাদেশের মানুষ জানতে চায় এবং এটা জানানোটা আমাদের একটা নৈতিক দায়িত্ব। সিরিয়াসলি এটা আমরা ইনভেস্টিগেট করছি। গণমাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে ধরনের খবর উঠে আসছে তা তথ্য সমৃদ্ধ নয় বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। নজরানা চৌধুরী, NTV নিউজ, ঢাকা। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে দেয়া চিঠির উত্তরের অপেক্ষায় আছে বাংলাদেশ বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরের সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম একথা বলেন। প্রত্যর্পণ দীর্ঘমেয়াদী প্রক্রিয়া উল্লেখ করে বলেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির উত্তরের জন্য দিল্লিকে তাগিদ দেওয়া হবে। অন্যদিকে জুলাই আগস্ট সহিংসতার তদন্তে জাতিসংঘকে ঠিক সময় তথ্য না দেওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, বিভিন্ন সেক্টর থেকে তথ্য পেতে বিলম্ব হয়েছিল। জানান, প্রবাসীদের সেবা এবং কূটনৈতিক সক্ষমতা বাড়াতে নিউজিল্যান্ডের অকল্যান্ডে বাংলাদেশ হাই কমিশন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের মিশনের যৌক্তিকতা অন্যরকম। আবার নিউজিল্যান্ডের কথা যেখানে আমরা বলেছি 10,000 বাংলাদেশি এইখানে আছে, কূটনৈতিক পত্রটা হস্তান্তর করা হয়েছে এবং এখন পর্যন্ত আমাদের জানা মতে সরকারি চ্যানেলে আমরা কোনো উত্তর পাইনি। এই মুহূর্তে এটা নিয়ে কোনো মন্তব্য আমরা করব না, বরঞ্চ আমরা অপেক্ষা করব ভারত সরকারের উত্তরের জন্য। সেই উত্তরের উপর ভিত্তি করে বাংলাদেশ সরকারের পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে। এটা যতটুকু সময় দুই দেশের সরকার মনে করবে যে এটা কারেক্ট, তারা সেভাবেই ডিসাইড করবে। পদ্মা সেতু দুর্নীতি এবং ষড়যন্ত্র মামলার পুনরায় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নভ থিয়েটার দুর্নীতি মামলা পুনরায় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। বিকেলে রাজধানীর সেগুন বাগিচায় ব্রিফিংয়ে এসব কথা জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন। দুদক জানায়, পদ্মা সেতু দুর্নীতি ষড়যন্ত্র মামলার পুনরায় তদন্ত শুরু করেছে দুদক। এদিকে দুদকের অনুসন্ধান দল জানিয়েছে, 8 প্রকল্পে শেখ হাসিনার 21,000 কোটি টাকা লোপাটের তদন্তে প্রধান উপদেষ্টার সচিব বরাবর তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে। প্রশ্নের জবাবে দুদক মহাপরিচালক বলেন, অনুসন্ধান দলের সদস্যরা দালিলিক প্রমাণ সংগ্রহের জন্য বিভিন্ন দফতরে চিঠিপত্র দিচ্ছেন। এই বিষয়ে ইতিপূর্বে আমরা আপনাদেরকে ব্রিফ করেছি। এটা অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে এবং অনুসন্ধান দলের সদস্যরা দালিলিক প্রমাণাদি সংগ্রহের জন্য বিভিন্ন দপ্তরে পত্র লিখছেন। এটা তাদের অনুসন্ধান কাজের অংশ। স্ত্রীসহ কানাডা যাবার সময় বিজিবির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলামকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় তাকে। 2009 সালের 25 ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহ এবং পিলখানায় নৃশংস হত্যাযজ্ঞে 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। এ ঘটনার 48 ঘণ্টার মাথায় বাহিনীটি মহাপরিচালকের দায়িত্ব পান মইনুল ইসলাম। তিনি মহাপরিচালকের দায়িত্ব পাবার পর বাহিনীটি ইউনিফর্ম পরিবর্তন হয় এবং সীমান্ত বাহিনীতে যোগ করা হয় একটি গোয়েন্দা ইউনিট। বিগত সরকারের আমলে জনপ্রশাসনকে দলীয়করণ করার ফলে জনস্বার্থ বিঘ্নিত হয়েছে। আবারও যেন স্বৈরতন্ত্র ফিরে না আসে, সেজন্য জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে সংস্কার প্রয়োজন। তাই জনপ্রশাসনকে জনকল্যাণমুখী করার পাশাপাশি কার্যকর জনপ্রশাসন তৈরিতে স্থানীয় সরকারকে শক্তিশালী করা দরকার বলেও মনে করেন সংশ্লিষ্টরা। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS আয়োজিত সংলাপে এসব কথা বলেন বক্তারা। আরাফাত ইসলামের রিপোর্ট।
গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে জনপ্রশাসন নিয়ে আলোচনায় সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান বলেন, বিগত সরকারের আমলে দেশের জনগণের কোনো অধিকার ছিল না। এখন আমরা এই বিতর্কে জড়িয়ে পড়েছি যে আমরা সংস্কার করব না নির্বাচন করব। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার জনগণের স্বার্থে জনপ্রশাসনের কার্যক্রম নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণ করার তাগিদ দেন। সংস্কারের যে অঙ্গীকার করা হয়েছিল তার সুফল আমাদের ঘরে উঠেনি, বরং ছিনতাই হয়ে গিয়েছে। গত সরকার তাদের নির্বাচনী ইশতেহার হিসেবে ঘোষণা করেছিলেন, হ্যাঁ দিন বদল হয়েছে, দিন থেকে রাত হয়েছে, রাত থেকে দিন হয়নি। প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে কোনো রকম দলীয়করণ হবে না। দুর্নীতি, দুর্বেতন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দলবাজি ইত্যাদির অবসান ঘটবে সবকিছু। তখন যদি ওই সংস্কারগুলো করা হতো তাহলে কিন্তু আজকের যে এই গত কয়েক মাসের যে বিয়োগান্তক ইতিহাস, এটা হয়তো সৃষ্টি হতো না। মানবাধিকার ও সেবার নিশ্চয়তার ভিত্তিতে জনপ্রশাসনের সংস্কার প্রয়োজন উল্লেখ করে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, কার্যকর জনপ্রশাসন তৈরিতে বিগত সরকারের আমলে স্থানীয় সরকারের গুরুত্ব দেওয়া হয়নি। সার্বিক সিস্টেমিক প্রপার্টি হচ্ছে একটা এই যে ব্রোকার সিস্টেম ভিত্তিক একটা বাস্তবতা দাঁড়িয়ে আছে। এটার মূলে একটা আঘাত হানাটা খুবই জরুরি যদি আমরা সত্যিকার অর্থে ভালো সংস্কার করতে চাই। স্থানীয় সরকারগুলোকে যদি আমরা সঠিক পর্যায়ে শক্তিশালী করতে পারি তাহলে কিন্তু জনপ্রশাসন সংস্কারের অনেক কাজ কমে আসে। গত 15 বছরে ন্যাশনাল পলিটিশিয়ানস এবং ব্যুরোক্রেসি দুজনে মিলে স্থানীয় সরকারকে একটা ছোটোখাটো চাকর পর্যায়ে একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত করেছেন। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও 1 মাস বাড়ানো হয়েছে। আগামী 31 জানুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন ব্যক্তি করদাতারা, আর কোম্পানি করদাতারা আয়কর রিটার্ন জমা দিতে পারবেন ফেব্রুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত। এমন সিদ্ধান্ত নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড এ ব্যাপারে পৃথক 2টি আদেশ জারি করেছে। গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, আয়কর আইন অনুযায়ী 2024-25 কর বর্ষের জন্য কোম্পানি ছাড়া সব শ্রেণীর করদাতার আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ছিল আগামী 31 ডিসেম্বর। সময় বাড়ানোর ফলে অনলাইন এবং অফলাইন উভয় প্রকার রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোম্পানি ব্যতীত সব করদাতা জরিমানা ছাড়া 31 জানুয়ারি পর্যন্ত রিটার্ন দাখিল করতে পারবেন। অপহরণ এবং হত্যার উদ্দেশ্যে বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান সম্পাদক টিপু আলম মিলনের উপর হামলার ঘটনায় জড়িত থাকার সন্দেহে 4 জনকে আটক করেছে পুলিশ। সকালে রাজধানীর ওয়ারলেস গেট এলাকায় ঘটনাটি ঘটে। টিপু আলম জানান, সকাল 10:30টার দিকে অফিসে যাবার সময় ওয়ারলেস গেটে তার গাড়ির গতিরোধ করে একদল দুর্বৃত্ত। পরে তার উপর আক্রমণ করে অপহরণের চেষ্টা করে তারা। এ সময় বৈশাখী টিভির কর্মকর্তা কর্মচারী এবং স্থানীয়রা হামলাকারীদের কাছ থেকে তাকে উদ্ধার করেন। এ ঘটনায় বৈশাখী টিভির পক্ষ থেকে বনানী থানায় একটি মামলা করা হয়েছে। জড়িত সন্দেহে এখন পর্যন্ত 4 জনকে আটক করেছে পুলিশ। আমাকে এখান থেকে অপহরণ করে হত্যার উদ্দেশ্যে আমাকে এটা করছে। আর তাছাড়া আমাদের সিসি ক্যামেরায় সবগুলার প্রুফ আছে কে কে ছিল। এখন আমি 4 জন যারা ধরা পড়ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে রিমান্ডে আসল রহস্য বাড়িয়ে যাব, এটার সাথে আর কে কে ইনভলভমেন্ট ছিল। দেশে তথ্য প্রযুক্তি খাতে বিগত 15 বছরে অপ্রয়োজনীয় অনেক প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যেগুলো এখন বাতিল করলে সরকারের প্রায় 7,000 কোটি টাকা সাশ্রয় করা সম্ভব বলে মনে করছে তথ্য প্রযুক্তি বিভাগের অনিয়ম দুর্নীতি খুঁজতে গঠিত তদন্ত কমিটি। বিকেলে আইসিটি বিভাগের সচিব শীর্ষ হায়দার চৌধুরী একথা জানান। তিনি বলেন, তদন্ত কমিটির রিপোর্ট গত রোববার তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামের কাছে দেয়া হয়। 1 সপ্তাহের মধ্যে অপ্রয়োজনীয় ওইসব প্রকল্প বাতিল করা হবে। সচিব বলেন, আওয়ামী লীগ সরকার দুর্নীতি এবং লুটপাটের জন্য তথ্য প্রযুক্তি বিভাগের এসব প্রকল্প হাতে নেয়। ইতোমধ্যে গত 2 মাসে এই মন্ত্রণালয় থেকে প্রায় 1800 কোটি টাকা সাশ্রয় করা হয়েছে বলে জানান আইসিটি সচিব। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আনুষ্ঠানিক সূচি ঘোষণা করেছে আইসিসি। দুবাইয়ে 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচের পর রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড এবং স্বাগতিক পাকিস্তান। করাচিতে 19 ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। পরদিন দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর 24 ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং 27 ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে লাল সবুজের দল। সেমিফাইনালে উঠতে হলে অন্তত 2টি ম্যাচ জিততে হবে বাংলাদেশকে। তাহলে 5 মার্চ লাহোরে দ্বিতীয় সেমিফাইনাল খেলার সুযোগ থাকবে শান্ত তাসকিনদের। আগের দিন প্রথম সেমিফাইনাল হবে দুবাইতে। ভারত ফাইনাল কোয়ালিফাই করতে পারলে শিরোপার লড়াইটা হবে সেখানে, আর তা না হলে 9 মার্চের ফাইনাল অনুষ্ঠিত হবে লাহোরে।